নমস্কার বন্ধুরা। 2014-এ এনডিএ সরকার ক্ষমতায় আসার পর যে দিকটায় বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় তা হলো ট্যাক্স যে ব্যবস্থা আমাদের দেশে আছে সেটাকে কি করে আরো সহজ করে দেওয়া যায়, যাতে সাধারণ যারা মানুষ যারা ট্যাক্স পেয়ার তারা আরো বেশি করে এই ট্যাক্সের আওতার মধ্যে আসে। এবং এইটা যে সরকার একটা ঠিক সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যত মানুষ ট্যাক্স বেশি দেবে তাতে দেশের অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ হবে, কারণ সেটা আদতে আমাদের জনগণের কাছেই আবার ফেরত আসবে উন্নয়নের মাধ্যমে। এইবারে বারে বারেই যে এই ট্যাক্স বাড়ানো কমানো হচ্ছে দেশে জিএসটি চালু হওয়ার পর, সেইখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিরোধীরা বিরোধ করছে কেন্দ্রীয় সরকারের। এবারে এখান থেকে একটা প্রশ্ন মনে আসে যে তাহলে কি এই যে জিএসটি ওঠানামা করছে সেটা কি শুধুমাত্র তার দায় কেন্দ্রীয় সরকারের ওপরেই পড়ে, নাকি রাজ্য সরকারগুলোরও কিন্তু এখানে একটা ভূমিকা আছে? তারা যখন জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে তখন ভেতরে যে জিনিসটাকে সম্মতি দিচ্ছে, বাইরে বেরিয়ে এসে সেটারই বিরোধিতা করছে। আর এই যে পুরো খেলাটা হচ্ছে তার থেকে কি আদতে মিডল ক্লাস যারা মধ্যবিত্ত শ্রেণী আমার আপনার মতো মানুষরা তারাই কি আদতে সাফার করছে, সেইটাই জানবো আমরা আজকের ভিডিওতে। জিএসটি কাউন্সিলের 55তম বৈঠকের পর কয়েকদিন আগেই আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তিনি একটা জিএসটি স্ট্রাকচার নতুনভাবে দেখিয়েছেন, এবং সেখান থেকে যেমন পপকর্নের ওপর যে ট্যাক্স বসানো হয়েছে 3 রকম ট্যাক্স, সেই নিয়ে দেশে একটা বিরাট বিতর্কের হাওয়া বইছে। হ্যাশট্যাগ ট্যাক্স টেররিজম বলেও কথা চলছে। এবারে ব্যাপার হলো যে আদতে পপকর্নের ওপর যে 3 রকম ট্যাক্স বসেছে সেটা খুব একটা বড় বিষয় না, কারণ পপকর্ন আমাদের দেশে প্রত্যেক দিন সাধারণ মানুষ খায় না, ফলে তার উপরে 3 রকম ট্যাক্স বসলো কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গায় যে সরকার এর মাধ্যমে আদতে সরকারের কি মনোবাঞ্ছা সেইটা বোধহয় দেখিয়ে দিচ্ছে। সেইটা দেখার জন্যই আমাদেরকে এই যে 2-3টে যে ট্যাক্স যে ফরম্যাট চেঞ্জ হলো সেইটা নিয়ে প্রথমে আলোচনা করে দেখবো যে কি আদতে ঘটনাটা ঘটছে। প্রথমেই আসে যে ইলেকট্রিক যে কার আছে তার উপরে, নতুন ইলেকট্রিক কার যদি কেউ কেনে তার উপরে জিএসটি আছে 5%, কিন্তু যদি কেউ ইউজড কার পুরনো হয়ে যাওয়ার পর সেটা বিক্রি করে তাহলে তার উপরে এতদিন জিএসটি ছিল 12%, সেইটাই এইবারে করা হলো 18%। এইখানেই শেষ নয়, এখানে একটা টুইস্ট আছে। ধরুন একটা গাড়ি আপনি কিনেছিলেন 10 লাখ টাকায়, এইবারে সেটা বেশ কিছুদিন ইউজ করার পর 2 লাখ টাকায় সেটা বিক্রি করলেন। এবারে এতদিন অবধি ছিল যে যে টাকাটায় বিক্রি করা হলো তার উপরে 12% জিএসটি দিলেই মিটে যেত, কিন্তু এখন সরকার বলছে যে মার্জিন অ্যামাউন্টটা আছে, মানে 10 লাখ টাকায় কেনা হয়েছিল, 2 লাখ টাকায় বিক্রি করা হলো, মধ্যিখানের যে 8 লাখ, এই 8 লাখের ওপরে 18% জিএসটি দিতে হবে। এবারে এই 8 লাখের ওপরে যদি 18% জিএসটি হয় 1,44,000 টাকা, তার মানে 2 লাখ টাকায় গাড়ি বিক্রি করে 1,44,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে যে গাড়িটা বিক্রি করলো তাহলে তার কাছে থাকবে কি? এবারে এখান থেকে একটা বিপদ হচ্ছে যে সরকার বারে বারে এই যে 5% জিএসটি রাখা হয়েছিল নতুন গাড়ি কেনার ক্ষেত্রে, সেটা এই কারণেই যাতে দেশে মানুষের মধ্যে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়ে, কারণ এটা পরিবেশ বান্ধব, পলিউশন ফ্রি, সেই কারণেই। কিন্তু এইবারে সেকেন্ড হ্যান্ড কারের ক্ষেত্রে যদি এই রকম ট্যাক্স ব্যবস্থা চালু হয় তাহলে আদতে কেউই গাড়ি পুরনো গাড়ি বিক্রিও করবে না, আর নতুন কেউ গাড়ি কেনার কথাও ভাববে না। ফলে আদতে সরকারের যে পরিকল্পনা ছিল যে ইলেকট্রিক কারটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা কি ব্যাহত হলো না? সেটা ব্যাহত কিন্তু হবে। এইবারে আসি পপকর্নের কথায়। পপকর্নের 3 রকম ট্যাক্স বসানো হয়েছে। একটা হলো যে নোনতা পপকর্ন যেগুলো বিক্রি হয় তার উপরে 5% জিএসটি, এছাড়া যেগুলো আগে থেকেই প্যাকেটজাত করা হয় লেবেল হয়ে যেগুলো মার্কেটে বিক্রি হয় সেগুলোর ওপরে জিএসটি হচ্ছে 12%, আর যেগুলো মিষ্টি পপকর্ন মানে ক্যারামেলাইজড পপকর্ন যেগুলো আছে তার উপরে জিএসটি হবে 18%। এইবারে 3 নম্বরে আসি হেলথ ইন্স্যুরেন্স। 2047-এর মধ্যে ভারত সরকারের এটা একটা প্রাধান্য দিয়েছে লক্ষ্য যে 2047-এর মধ্যে মোটামুটি দেশের সমস্ত মানুষকে হেলথ ইন্স্যুরেন্স আওতার মধ্যে নিয়ে আসার, যেটা খুবই একটা ভালো দিক। কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্সের ওপর 18% জিএসটি আছে। সবাই ভেবেছিল যে হয়তো এইবারের যে নতুন জিএসটি আবার
ঘোষণা করা হলো সেখানে হয়তো অন্তত 18 থেকে কমানো হবে জিএসটি, অথবা এটাকে হয়তো জিএসটি এক্সেম্পটেড করে দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরকার একটা কথাও বললো না, চুপচাপ থেকে গেল। এইবারে ব্যাপার হলো যে বারে বারেই তো বিরোধীরা এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করছে, কিন্তু আদতে আমরা এবার দেখব যে রাজ্য সরকারগুলো কি শুধুমাত্র চাপ তৈরি সরকারকে করতে পারে, নাকি সেখানে তাদেরও ভূমিকা আছে। জিএসটি যে কাউন্সিল আছে তাতে 33 জন সদস্য আছে। চেয়ারম্যান হলেন দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি। এছাড়া 28টা রাজ্য থেকে একজন করে প্রতিনিধি, 3টে ইউনিয়ন টেরিটরি দিল্লি, পুডুচেরি এবং জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে একজন করে, মানে 28 আর 3 31, আর 2 জন কেন্দ্রের প্রতিনিধি। এই 33 জন মিলে জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। অন্তত 17 জন মেম্বার যদি উপস্থিত না থাকে তাহলে জিএসটি কাউন্সিলের বৈঠকই হবে না। আর একটা ব্যাপার হলো যে 70% যে সদস্য আছে তার 70% সদস্যের সহমত থাকা চাই কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তার মানে যে এই যে বিরোধীরা বিভিন্ন রাজ্যে তারা যে কেন্দ্রীয় সরকারের ওপর মাথায় কাঁঠালটা ভেঙে তারা মজাটা লুটতে চাইছে, সেইটা কিন্তু ধরা পড়ে যায়। তার কারণ 75% মানে সেখানে যদি রাজ্যের প্রতিনিধিরা সমর্থন না দেয় তাহলে কেন্দ্রের একার পক্ষে সম্ভবই নয় নতুন করে জিএসটি রেট বাড়ানো বা কমানো এই বিষয়গুলোকে করা। তার মানে রাজ্য সরকারগুলোর মধ্যে কেউ কেউ তারা যখন জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে তখন তারা সেখানে সম্মতি দিচ্ছে, আর বাইরে বেরিয়ে এসে সেটারই বিরোধিতা করছে। এর পেছনে রাজ্য সরকারগুলোর একটা উদ্দেশ্য তো আছেই, তা হলো আদতে যদি কেন্দ্রীয় সরকারের কাছে বেশি পরিমাণ জিএসটি জমা পড়ে তার ভাগ তো রাজ্যগুলোও পাবে। ফলে আলটিমেট জিএসটি যদি বাড়ানো হয় তাতে রাজ্যগুলোর কোনো ক্ষতি নেই, তাই তারাও এই খেলাটায় মেতে থাকে। এইবারে আসি যে সরকার যে শুধুমাত্র জিএসটি বাড়াচ্ছে বা বিভিন্ন রকম জিএসটি আনছে তা কিন্তু নয়। সরকার অনেক ক্ষেত্রে জিএসটি ছাড়ও দিয়ে রেখেছে, যেমন দুধের ক্ষেত্রে, মাছ, মাংস, ডিম বা এই ধরনের ক্ষেত্রগুলোকে যে এখনো অবধি জিএসটি আনা হয়নি। এটা কিন্তু একটা সরকারের ভালো সিদ্ধান্ত, কিন্তু সরকারকে এটা বুঝতে হবে যে আমাদের দেশে যে মিশ্র অর্থনীতি এবং যে সোশ্যাল স্ট্রাকচার, সেইখান থেকে সাধারণ মানুষের ওপর ট্যাক্স বাড়ানো কিন্তু ঠিক নয়। কিন্তু সরকারকে করতেও তো মানে রেভিনিউ ইনকাম করতে হবে, না হলে সেই বা দেশটা চালাবে কি করে। তাই সরকারের উচিত যে এই জায়গাগুলোকে বাদ দিয়ে, যেমন হেলথ ইন্স্যুরেন্স বা এই জায়গাগুলোকে বাদ দিয়ে নতুন কোনো জায়গা থেকে যদি ট্যাক্স তুলে নেওয়া যায় তাহলে তো ভরপাইটা হয়ে যাবে। যেমন টোবাকো, সিগারেট, গুটকা, এগুলোর ওপর ট্যাক্স বাড়ানো হোক, কারণ সরকারের কাছে ক্ষমতা আছে 40% অব্দি জিএসটি বাড়ানোর, সেই জায়গাগুলোয় করা হোক। লাক্সারি আইটেমের উপর করা হোক। নন এসেন্সিয়াল যে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে যেমন স্পিকার, হেডফোন, ক্যামেরা, এগুলোর ওপর করা হোক। গেমিং এবং বেটিংয়ে সেখানে জিএসটি বাড়ানো হোক, তাতে হয়তো যে কয়েকটা কোম্পানি আছে তাদের একটু ক্ষতি হবে, কিন্তু আলটিমেট দেশের যে ট্যাক্স কালেকশন সেটা তো বাড়বে। সরকারের উচিত কিন্তু এই জায়গাগুলোতে দেখা। এইবারে দুটো স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আদতে মধ্যবিত্ত শ্রেণী কি করে সাফার করছে। 2015 যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স কালেকশন, মানে আপনি আমি যে ট্যাক্সটা দিই সেটা কালেকশন ছিল 2.65 লাখ করোড়। এইবারে 2024 যে এই ট্যাক্স কালেকশন হয়ে দাঁড়িয়েছে 10 লক্ষ কোটি টাকা। এবারে আসি কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স 2015 সালে সরকারের কালেকশন ছিল 4 লাখ, 4.5 লাখ বা লক্ষ কোটি টাকার মতো। সেইটা 2024 এসে দাঁড়িয়েছে 9.11 লক্ষ কোটি টাকা। তার মানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স কিন্তু অনেক বেশি কালেকশন করছে সরকার তুলনামূলকভাবে কর্পোরেট ট্যাক্সের তুলনায়। ইন্ডিভিজুয়াল ট্যাক্স কালেকশন বেড়েছে 294%, আর কর্পোরেট ট্যাক্স কালেকশন বেড়েছে 116%। তার মানে আদতে সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে। এবারে আর একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বুঝবো যে কেন মধ্যবিত্তই এই ট্যাক্সের বোঝাটা ঘাড়ে নিচ্ছে। যেমন ধরুন, সারা পৃথিবীর রেসপেক্টে ধরতে গেলে যদি 100 জন ভোটার এরকমভাবেই ধরা যায়, নরওয়েতে 100 জন ভোটার হলে 100 জনই ট্যাক্স পেয়ার। আবার যদি কানাডায় দেখেন 100 জন ভোটার হলে 95 জন ট্যাক্স পেয়ার। আমেরিকায় 100 জন ভোটার হলে 75 জন ট্যাক্স পেয়ার। কিন্তু আমাদের দেশ ভারতে 100 জন ভোটার হলে মাত্র 7% ট্যাক্স পেয়ার। তার মানে এই যে 7% এরাই কিন্তু হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী।
মিডল ক্লাস পিপল। আর এই 7%-এর থেকেই কিন্তু ট্যাক্সটা যত পরিমাণে সরকার ইচ্ছে মতো ট্যাক্সটাকে কালেকশন করে নিতে চাইছে, তার কারণ আদতে সরকারকে নতুনভাবে ক্ষমতায় আসতে গেলে বা কোনো রাজনৈতিক দলকে যদি নতুনভাবে ক্ষমতায় আসতে হয়, তাকে ক্ষমতা ধরে রাখতে হয়, এই 7% ভোট তার কাছে কিচ্ছু নয়। অথচ এই 7%-এর যে ট্যাক্স কালেকশন হচ্ছে তাই দিয়েই কিন্তু বিভিন্ন অনুদান, জনকল্যাণমূলক প্রকল্প সেগুলোকে করে দেওয়া হচ্ছে। উল্টো দিকে এই যে মিডল ক্লাস পিপল, এরা কিন্তু সরকারের সেই অর্থে কোনো রকম সুযোগ সুবিধা নেয়ই না। যেমন ধরুন, তারা সরকারি স্কুলে বাচ্চাকে পড়ায় না, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, তারা সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে না, তারা প্রাইভেটে যাচ্ছে ট্রিটমেন্ট নিতে। ফলে আদতে সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্প সেইগুলো দ্বারা কিন্তু এই মিডিল ক্লাস উপকৃত হয় না, তাতে সরকারের দোষ নেই। কিন্তু সরকার যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালাচ্ছে সেটা কিন্তু এই মিডিল ক্লাসের ট্যাক্সের টাকাতেই চালাচ্ছে। আর এইভাবে যদি মিডিল ক্লাসের ওপর ট্যাক্সের বোঝা বাড়তে থাকে, তাহলে আদতে সরকার 2014 এনডিএ সরকার আসার পরে যে ভাবনাটা, যে ভালো ভাবনাটা রাখা হয়েছিল যে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ানোর, সেইটা কিন্তু আস্তে আস্তে আবার মিডিল ক্লাস ট্যাক্সে ফাঁকি দেওয়া শুরু করবে। এবং শুধু এইটাই নয়, এইভাবে যদি ট্যাক্সের বোঝা বাড়তে থাকে তাহলে সমাজ থেকে মিডিল ক্লাস বলে বিষয়টাই উঠে যাবে, দুটো ক্লাস পড়ে থাকবে, এক বড়লোক আর একটা গরিব। এটা কিন্তু যে কোনো সমাজের কাছেই একটা ভয়ঙ্কর চিত্র, কারণ মিডিল ক্লাস সমাজে অনেক বেশি ভূমিকা নেয় তুলনামূলক অন্য সেকশনগুলোর তুলনায়। তাই সরকারের উচিত যে ট্যাক্সগুলো বাড়ানো কমানো যাই করা হোক না কেন, সেটা যেন এই 7% মানুষ তারা ভোটে অতটা গুরুত্বপূর্ণ নয় বলে তাদের কথা না ভেবে যা ইচ্ছে জিএসটি বসানো বা কমানো হোক, সেইটা সরকারের নজর দেওয়া উচিত। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।